নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ৩৪তম পর্ব শুনতে চলেছেন। ঝড় উঠল অন্যত্র, উঠল পরদিন। স্কুল থেকে ফিরে বই খাতা নামিয়ে সুবর্ণ ছুটে এসে হঠাৎ দুহাতে মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা মা, আমার একটা দিদি আছে। সুবর্ণর প্রশ্নের উত্তর দেওয়ার আগে সত্য গালে হাত দিয়ে বলে, ও মা, এই আমি কাঁচা কাপড়টা পরলাম আর তুই স্কুলের জামায় ছুঁয়ে দিলি। যাকগে হোকগে। সুবর্ণ মায়ের হাতে গাল ঘষতে ঘষতে বলে, স্কুল কি কিছু খারাপ জায়গা? কাপড়ের কাচাত্ব যখন ঘুচেইছে তখন আর কি করা। সত্য সস্নেহে মেয়েকে কাছে টেনে বলে, দুর্গা দুর্গা, তাই কি বলেছি? তবে বাইরে জামা কাপড়ে কত ধুলো নোংরাও তো লাগে। সে যাক, দিদির কথা কি বললি? সেই তো বলছি। সুবর্ণ মহোৎসাহে বলে, আমাদের স্কুলে একজন নতুন মাস্টার নিয়ে এসেছেন, তিনি আমার দিদি হন। আহ সুবর্ণ, আবার ওই রকম বিচ্ছিরি করে বলছিস? কতদিন বলেছি মাস্টারনি বলবি না। বাবা তো বলেন। গো ভরে বলে সুবর্ণ। বলুন। সত্য দৃঢ়স্বরে বলে, ছেলে মানুষদের ওসব কথা বলতে নেই। তোমরা কি ওদের মাস্টারনি বলে ডাকো? ধ্যাত, আমরা তো দিদি বলি। একজন নতুন দিদি এসেছেন, তিনি বললেন তিনি আমার দিদি হন। সত্য অবাক হয়ে বলে, কে রে? নাম কি? নাম নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে সুহাস দত্ত। উনার বিয়ে হয়েছে, কিন্তু শীতে সিঁদুর নেই। একটা মেয়ে বলল, বেমো তো, বেমোদের সিঁদুর থাকে না। মেল ট্রেন চালিয়ে যায় সুবর্ণ, হয়তো আরই যেত। সত্য থামায়, রক্তিম মুখে বলে, সুহাস দত্ত? তুই ঠিক শুনেছিস? এই দেখো মার কাণ্ড। শুনবো না? সবাই বলছে কি সুন্দর দেখতে। আমায় বললেন, জানো আমি তোমার দিদি হই। সত্য রুদ্ধ কণ্ঠে বলে, তা তুই কি উত্তর দিলি? আমি বললাম, দিদি হন তো আমাদের বাড়ি যান না কেন? তা উনি বললেন, সময় পান না। সত্যি মা, তোমার নিজের মেয়ে, আমার মায়ের পেটের বোন? সত্য বিচলিত গলায় বলে, কি বকিস বাজে? অত বড় মেয়ে আমার হতে পারে? ও আমার সম্পর্কে মেয়ে। তবে যে উনি বললেন তোমার মা আমারও মা, বলেছে, এই কথা বলেছে। সত্য হঠাৎ কেমন উচ্ছ্বসিত হয়ে বলে, তাতে তুই কি বললি? বললাম, আচ্ছা আজ মাকে শুধাবো। দুর্বোকা, ও কথা বলতে নেই, বলতে হয়। কিন্তু কি বলতে হয়? সত্য নিজেই কি জানে এক্ষেত্রে কি বলতে হয়। তবু সত্য বলে, বলতে হয়, তবে চলুন আমাদের বাড়ি। ভারী বোকা তুই। সুবর্ণ লজ্জা পেয়ে বলে, তাই বলবই তো ভাবলাম, কিন্তু ভয় হলো তোমাকে, তুমি পাছে রাগ করো। সত্য হঠাৎ মেয়ের হাতটা ধরে আরও কাছে টেনে এনে কেমন একরকম হতাশ গলায় বলে, ভয় হলো? আমাকে তোদের ভয় হয়? আমি কেবল রাগই করি। সুবর্ণ মায়ের এই স্বর বৈচিত্র্যে বিশেষ বিচলিত হয় না। সুযোগ পেয়ে যাওয়ার ভঙ্গিতে অবলীলায় বলে ওঠে, তা ভয় হয় না? ভয়ে তো কাটা হয়ে থাকি। বাবা স্তক সবাই। তোমার মুখের পানে চাইতে প্রাণ উড়ে যায়। আবার বলা হচ্ছে আমি কেবল রাগই করি। রাত দিন রাগের ঠাকুর হয়েই তো আছো।
রাগের ঠাকুর? মেয়ের এই মনোহর নামকরণের ভঙ্গিমায় কি হেসে উঠল সত্য, বলে উঠল কি, আর তুই হচ্ছিস কথার ঠাকুর? না, তা বলল না সত্য। সত্য হঠাৎ স্তব্ধ হয়ে গেল। সত্য এই অবোধ শিশুর অবাধ উক্তির মধ্যে যেন নিজের বহির্মূর্তিটা দেখতে পেল। ঠাকুর, তার ঠাকুরই যদি হয়তো গাছতলায় পড়ে থাকা রুক্ষ দীর্ণ রৌদ্রের তাপে ঝলসানো এক শ্রীহীন শোভাহীন ভয়ঙ্করী ঠাকুর। স্বামী সন্তানের কাছে অতএব এই পরিচয় সত্যর প্রীতিকর নয়, ভীতিকর। এলোকেশীর সঙ্গে তফাৎটা কোথায় সত্যর? নিজেকে এই পর্যায়ে তুলেছে সত্য, স্নেহহীন সরসতাহীন পাতাঝরা গাছের মতো। হঠাৎ কি যে হলো, ভিতরটা মোচড় দিয়ে হু হু করে একরাশ জল উপচে পড়ল সত্যর জোড়া ভুরুর নিচে বড় বড় গভীর কালো চোখ দুটির কোলবে। সুবর্ণ অপ্রতিভ হয়ে গিয়ে তাকিয়ে থাকে সেই দিকে। সন্দেহ থাকে না তার, মার সেই বড় মেয়ের জন্যে মন কেমন করছে। মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নেয় সত্য। কান্না ঝরা মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, ওই সুহাস দত্ত কেমন পড়ায় রে? সুবর্ণ লাজুক লাজুক মুখে বলে, আমাদের তো পড়ান না, উঁচু ক্লাসের মেয়েদের পড়ান। উঁচু ক্লাসের মেয়েদের পড়ায় সুহাস? বিধবা শঙ্করীর অবৈধ সন্তান সুহাস এত উঁচুতে তুলতে পেরেছে নিজেকে কিসের জোরে? শিক্ষা, সাহস। শঙ্করীর নিজের এজোর থাকলে গলায় দড়ি দিয়ে মরতে হতো না তাকে। সত্য কি নিজের সহিষ্ণুতা অসহিষ্ণুতাকে একটা সমস্যা করে তুলে তার মেয়ের এই উন্নতির পথকে কণ্টকিত করে তুলবে? ওই কচি মেয়েটাকে নিতান্তই বাপ ভাইয়ের কাছে ফেলে রেখে দিয়ে সত্য নিজে কাশী যাত্রা করবে মন বদলাতে, মনের স্বাস্থ্য ফেরাতে? সে বদল কি এখানে থেকে একেবারেই অসম্ভব? মনের ওপর কি সেটুকু হাত নেই সত্যর? ইচ্ছে করলে কি সত্য আবার সেই অনেক দিনের আগের সত্যর মূর্তিতে ফিরে যেতে পারে না? যে সত্য হাসতে জানে, কৌতুক করতে জানে, নতুন নতুন রান্না করে আর খাবার করে স্বামী পুত্রকে খাওয়াতে জানে, যে সত্য এই কিছুদিন আগেও মেয়েকে কত স্তব স্তোত্র পদ্য মুখস্থ করিয়েছে, তার ধরা পড়েছে, তার পড়া ধরেছে। কতকাল সংসারের দিকে ভালো করে তাকিয়ে দেখেনি সত্য। এই ছোট্ট সংসারের গণ্ডিটুকুর বাইরে চোখ ফেলতে গিয়ে চোখ তো শুধু জ্বালাই ধরেছে তার। সত্যর ছোট ছেলের কথাই কি তবে ঠিক? সে যে বলে, জগতে যেমন কোটি কোটি মানুষ তেমনি কোটি কোটি অন্যায়, সব দিকে তাকাতে গেলে যে চোখে ধাঁধা লেগে যাবে তোমার মা। নিজে তুমি কোনো অন্যায় করছো কিনা সেটুকু দেখো ভালো করে। সেটা তাহলে ঠিকই বলে। নবকুমার যে সত্যর আদর্শের অনুযায়ী নয়, সে সত্যরই ভাগ্য, আর হয়তো সেটা আশা করাও ভুল। নিজের গর্ভজাত সন্তান, নিজের হাতে গড়া পুতুল, তাই বা নিজের আদর্শ অনুযায়ী হয় কই? বড় ছেলেটা তো ঠিক তার বাপের ধারাতেই চলে যাচ্ছে। সত্যর জীবন যদি এমন ছাঁচে ঢালা সাধারণ না হয়ে খুব উল্টো পাল্টা অদ্ভুত কিছু হতো, সুহাসের মতো শঙ্করীর, দুর্গা দুর্গা বলে শিউরে উঠল সত্য। আর তার চোখের সামনে হঠাৎ ভুবনেশ্বরীর মুখটা ভেসে উঠল।
ঘোমটায় ঘেরা, কপালে বড় বড় করে সিঁদুরের টিপ আঁকা, ভীরু নরম মুখ। ভুবনেশ্বরী কোনোদিন জগতের কোথায় কি অন্যায় ঘটছে তা নিয়ে মাথা ঘামাতে যায়নি, তাল ঠুকে লড়তে যায়নি। ভুবনেশ্বরী সবাইকে ভয় করেছে, সবাইকে ভালোবেসেছে। মায়ের মুখটা মনে পড়তেই হঠাৎ বাবার উপর একটা ক্ষুব্ধ অভিমানের জ্বালা অনুভব করল সত্য। যেন মায়ের ওই অকাল মৃত্যুর সঙ্গে বাবার কোনো অবিচার জড়িত আছে। সাহস করে একটা দিন একটা কথা বলতে পারেনি ভুবনেশ্বরী স্বামীর মুখের ওপর। নিতান্ত আক্ষেপের সঙ্গে মনে এলো সত্যর, ভুবনেশ্বরীর মেয়ে তার শোধ তুলছে। সত্য কি তবে জীবনকে নতুন মোড়ে বাঁক নেওয়াবে? সত্য শুধু তার সংসারে জীবনে উজ্জ্বল হয়ে জ্বলবে? সত্য সুখী হবার চেষ্টা করবে? মেয়েটাকে নিতান্ত কাছে টেনে নিয়ে সত্য তার মাথার ওপর মুখ রেখে বলে, আমি কাশি চলে গেলে তুই কাঁদবি সুবর্ণ? তুমি চলে গেলে? সুবর্ণ মার স্নেহ স্পর্শ থেকে ঠিকরে উঠে বলে, আমি যাব না বুঝি? তুই? সত্য হতবুদ্ধি, তুই যাবি কি? তুই কি করে যাবি? যে করে তুমি যাবে, আমি যাব না তো কে যাবে? দেখো মুশকিল, আমার সঙ্গে তোর তুলনা? আমার স্কুল আছে, সেই স্কুলে কামাই করে যাচ্ছি আমি। সুবর্ণ গো ভরে বলে, কামাই করলে কি হয়? বাবা তো বলে ছোট মেয়েরা ঢের কামাই করে। বলেন বুঝি? ভালো, কিন্তু আমি তোর বাপের মতো কামাই করাকে ভালো বলি না। স্কুল কামাই করা চলবে না। সুবর্ণ দৃপ্ত স্বরে বলে, দেখো চলে কি না, আমায় ফেলে রেখে চলে গেলে কি করি আমি দেখো। সত্য আর রাগ করবে না। সত্য হেসে ফেলে বলে, চলে গেলে আর দেখব কি করে? তার থেকে বরং যাওয়া বন্ধ দিয়ে তুই কি করিস তাই দেখি বসে বসে। ও মা, ও মা, মাগো! সুবর্ণ মাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঘষতে ঘষতে বলে, তুমি কি লক্ষ্মী! ঠিক এই মিলন মুহূর্তে নবকুমার এসে দাঁড়ায়। পিছনে এক দীর্ঘাকৃতি উত্তর ভারতীয়। সাজসজ্জা দেখে চিনতে ভুল হয় না, পান্ডা জাতীয়। এই নবকুমারের ভেজে নেওয়া মতলব কদিন আগে শুনেছিল তার অফিসের এক ভদ্রলোকের মা, পিসি ইত্যাদি জনাশোলো মহিলা দল বেঁধে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাচ্ছেন। পথ সঙ্গী এই পান্ডা ঠাকুর, তাই একে নিয়ে এসেছে। সত্য মাথায় ঘোমটা টেনে গলায় আঁচলটা জড়িয়ে দূর থেকে একটি প্রণাম করে, আর নবকুমার উদাত্ত গলায় বলে, এই যে একে নিয়ে এলাম, কাশীর বিখ্যাত মানুষ ইনি, শ্রী রামেশ্বর পান্ডা। আমার এক বন্ধুর মা যাচ্ছেন এর সঙ্গে, তাই বলতে বলেছিলাম দয়া করে যদি তোমাকেও সঙ্গে নেন। তারপর তোমার বাবার ঠিকানায় ছেড়ে দেবেন তোমাকে। ইনি তাতে রাজি হয়েছেন। সামনের পূর্ণিমায় যাত্রা। সত্যর মাথার ঘোমটা নড়ে না, কিন্তু সত্যর গলা স্পষ্ট হয়ে ওঠে, বৃথা পান্ডাজিকে কষ্ট দিলে আমি এখন আর যাচ্ছি না। এখন আর যাচ্ছ না? না। নবকুমার ঈষৎ উষ্ণ স্বরে বলে, তা আবার যখন হঠাৎ যাবার বাসনা চাপবে তখন একে পাচ্ছ কোথায়? না, ওকে আর কোথায় পাবো? সত্য মৃদু স্বরে বলে, তুমি নয় কষ্ট করবে তখন। ও চালাকি, তা সেটা আগে বলতেই হতো। এভাবে ধাস্টামো করতাম না। পান্ডাজি, আপনাকে মিছে কষ্ট দিলাম, ইনি যাবেন না। পান্ডাজি অবশ্য এই সামান্য বাধায় চট করে টলেন না।
কাশীধামের মহিমা সম্পর্কে অবহিত করিয়ে দেবার জন্যে বহুবিধ বাক্য ব্যয় করেন, কিন্তু সত্য বিনীত উত্তর দেয়, বাবা টানেননি বুঝতেই পারছি, যখন টানবেন তখন না গিয়ে উপায় থাকবে না। নবকুমার ক্রুদ্ধ প্রশ্ন করে, হঠাৎ মত বদলাবার হেতু? সত্য এবারও বিনীত উত্তর দেয়, সুবর্ণটা হয়তো ছাড়বে না, সঙ্গে যেতে চাইবে, তাতে অনেক স্কুল কামাই হবে। নবকুমার তো চিরদিনই বিরহে কাতর, তবে হঠাৎ উল্টো সুরে গান ধরে কেন? সত্য কাশী যাবে না শুনেই তো হাঁপ ছেড়ে বাজবার কথা তার, তবে চটে ওঠে কেন? তা নবকুমারেরও মন বলে একটা বস্তু আছে বই কি, আর সে মনের তত্ত্বও আছে। সত্য কিছুদিন কাশী ঘুরে আসতে যাচ্ছে, এই ঘটনাকে সে মনের মধ্যে বেশ একটু খাপ খাইয়ে নিয়ে বিরহকালীন অবস্থাটা ছকে নিয়েছিল। তার মধ্যে প্রধান কাজ ছিল মাকে কিছুদিনের জন্যে কলকাতায় এনে রাখা। মনের মধ্যে কোথায় যেন একটু অপরাধ বোধের কাঁটা বিঁধে আছে নবকুমারের বাপ মারা গিয়ে পর্যন্ত। মা আসতে চাননি সত্যি, কিন্তু একবারের জন্যেও অন্তত মাকে মহাতীর্থ কালীঘাট দর্শন করানো কর্তব্য ছিল বই কি। যে কলকাতায় এতগুলো বছর কেটে গেল নবকুমারের, সেখানে একবারও তার মা এলো না। আগে এ চিন্তাটা এত প্রবল ছিল না, হয়েছে কিছুদিন আগে অফিসের এক বন্ধুর ধিক্কারে। বন্ধু শুনে অবাক হয়ে গেছে নবকুমারের মা কখনো কলকাতায় তার বাসায় আসেননি শুনে। নবকুমারকে স্ত্রৈণ বলে ধিক্কার দিয়েছে বন্ধু, সেই অবধি ওই চিন্তাটা পাক খাচ্ছিল মাথায়। আর এ কথাও পাক খাচ্ছিল মাকে এনে স্বাধীনভাবে রাখতে হবে, বউয়ের হাত তোলায় নয়। তাছাড়াও আছে কিছু কিছু মতলব, যেসব আচার আচরণগুলো মোটেই দোষণীয় নয়, অথচ সত্যর চোখে দোষণীয়, সেরকম কিছু কিছু করে নেওয়ার ইচ্ছে ছিল। সত্য থেকে গেলে তাও হয় না তাহলে, যেমন গড়গড়া খাওয়া। জগৎ ব্রহ্মাণ্ডের সবাই গড়গড়া খায়, শুধু সত্যর বরের খাওয়া চলবে না, এ কি জুলুম! সত্যর অসাক্ষাতে অভ্যাসটা পাকা করে ফেলে যদি বলা যায় কবরেজ বলেছিল খেতে, আর এখন না খেলে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়, তাহলে ওটা কায়েম হয়ে যায়। নবকুমারের একান্ত বাসনার একান্ত কামনার নেশাটি। আরও একটা আছে, পয়সার বাজি ধরে তাস খেলা। তাকিয়া ঠেসান দিয়ে শুধু ওই খেলা খেলে কত লোক কত রোজগার করে নিচ্ছে, অথচ নবকুমারের ওপর খাড়া উঁচিয়ে আছে সত্যর মাথার দিব্যি। এত বাধা বন্ধর মধ্যে থাকতে থাকতে প্রাণ হাঁপিয়ে আসে। আচ্ছা, সত্য যখন বারুইপুরে ছিল তখন তো নবকুমার নিরঙ্কুশ স্বাধীনতায় ছিল, তখন কেন এসব সাধ মেটায়নি? তা সেটাও মনস্তত্ত্ব। তখন নবকুমারের মনোভাবটা অন্যরকম ছিল। তখন সদা সর্বদা বিরহের যন্ত্রণাটাই প্রাণকে খাঁ খাঁ করে তুলত। সত্যর অনভিপ্রেত কিছু করার ইচ্ছা হতো না। কিন্তু এখন নবকুমারের মন পাল্টেছে, সেই পুলিশের ঘটনা থেকেই পাল্টেছে। নবকুমার দেখছে সত্য যেন দিন দিন শুষ্ক কাঠ হয়ে যাচ্ছে। এখন সে যেন দেখতে পাচ্ছে পুরুষেও সে চিরদিন পরাধীন। সত্যর ইচ্ছে অনিচ্ছে, সত্যর রুচি অরুচি, সত্যর ভ্রুকুটির ভয় নবকুমারকে যেন
আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কেন রে বাবা, কেউ তো এমন বন্ধন দশাগ্রস্ত নয়। ওই যে মুখুজ্জে মশাই, কত তার বায়নাক্কা, কি তার মেজাজ। সদুদি বুড়ো বয়সে ঘর করতে এসেও সব কিছুর ঠেলা সামলাচ্ছে, তোয়াজ করে চলেছে। মুখুজ্জে মশাইয়ের বাড়িতেই তো তাসের জমজমাটি আসর। সদুদি ডাবর ডাবর পান সেজে সেই আড্ডায় যোগান দিচ্ছে। কই, রাগ তো করছে না। নবকুমার ওসব ভাবতে পারে না। এখন নবকুমারের তাই একটু মুক্তির বাসনা জাগছিল। সত্যর আড়ালে শুরুটা করে ফেলে দেখাবে বিদ্রোহ, সে গুড়ে বালি দিল সত্য। তাও কারণটা কি? না, সুবর্ণর স্কুল কামাই হবে। এর চাইতে গাত্রদাহকারী কথা আর কি আছে? পাণ্ডা চলে যেতে আর একবার মেজাজটা প্রকাশ করল নবকুমার। বলল, বন্ধুর কাছে মুখ থাকবে না তার, কারণটা শুনলে গায়ে ধুলো দেবে তারা। সত্য হাসল, বলল, ধুলো ঝেড়ে ফেলতে জানলে লেগে থাকে না। তারপর নবকুমার আসল কথায় এলো। বলি, মেয়েকে বিদ্যাবতী করে হবেটা কি? তোমার ওপর আরো 10 কাঠি বাড়া হবে, এই তো। গায়ের পাঠশালে পড়েই যদি মায়ের এই মেজাজ হয়ে থাকে, কলকাতা শহরে ফ্যাশানি স্কুলে পড়ে মেয়ের কি হবে সে তো দিব্য চক্ষে দেখতেই পাচ্ছি। সত্য তবুও হাসি মুখে বলল, তোমার যে এমন এক জোড়া দিব্য চক্ষু আছে তা তো জানতাম না। তাই হ্যাঁ গো, ওই চক্ষুতে আরো কি কি দেখতে পাচ্ছ বলো তো? আচ্ছা, আমি কবে মরবো বলো দেখি? সব কথা তামাশা করে উড়িয়ে দিলেই হয় না বলে রাগ করে উঠে যায় নবকুমার। সেই রাগ ভাবটাই বজায় থাকে। সত্য যখন প্রতিজ্ঞা করেছে আর সে রাগের ঠাকুর থাকবে না, তখন সত্যর বর উল্টো প্রতিজ্ঞা করে বসে। এই রাগের পালা কতদিন চলতো কে জানে। হঠাৎ একদিন অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল। সন্ধ্যের সময় সদু এক ঘটকি নিয়ে এসে হাজির। নাচতে নাচতে বললেই হয়, ছেলের বিয়ে দিবি বউ। সত্য আকাশ থেকে পড়ল না। সত্য প্রতিক্ষণ এই আক্রমণের আশঙ্কায় কাটা হয়েই আছে। কখন না জানি কথা ওঠে, তাই সাবধানে বলল, পড়ালেখাটা শেষ হলেই হবে ঠাকুরঝি। সদু বিরক্ত কণ্ঠে বলে, তোর ছেলেদের লেখাপড়া যে কোনো কালে শেষ হবে বউ, এ বিশ্বাস তো রাখিনি। বিয়ের বয়স তো গড়িয়ে গেল ছেলেদের। বড়টা 3 পাশ করে বেরোলো, হাঁপ ফেলতে না ফেলতে দিলি ওকালতি পড়তে। ছোটটাও 3টে পাশের এক্সামিন দিচ্ছে। বেরোতে না বেরোতে আবার কিসে ঢুকিয়ে দিবি তুই জানিস। তা মাথার চুল পাকিয়ে ফেলে টোপর মাথায় দেবে নাকি ছেলেরা? সত্য মৃদু হেসে বলে, ঠাকুরছি বড্ড রেগেছ মনে হচ্ছে, কিন্তু ভেবে বলো, একটা আয় উপায়ের পথ না দেখে বিয়ে দেওয়াই কি ন্যায্য? শুধু আকাশ থেকে পড়ে। শুধু ধিক্কার দিয়ে বলে, নবকুমারের ঘরে কি ভাতের এমনই অভাব যে ছেলে উপায় না হলে আর ছেলের বউ দুটো ভাত পাবে না? বলে, মা হয়ে এমন নির্লজ্জ কথা বলল কি করে সত্য? তারপর জোর করে বলে, ওসব মেমিয়ানা ছাড়ো বউ, এই ঘটকি ঠাকুরুন এসেছেন, মন দিয়ে শোন ওর কথা। 2টি মেয়েই ওর হাতে আছে, সৎ বংশ, দেবে থবে ভালো। মেয়েরা দেখতে সুন্দর, একসঙ্গে লাগিয়ে দে। আর আমার মামি বুড়ির কথাটাও ভাব, বুড়ির জন্মের শোধ একটা সাধ মিটুক।
নবকুমার আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে উদাত্ত কণ্ঠে বলে, পাগলের অনুমতি নিয়ে কাজ করতে গেলে তো জগতের সব কাজ কারবারই বন্ধ থাকে সদুদি। তুমি ঘটকি ঠাকুরুনকে বলো মেয়ের বিবরণ দিতে, মেয়ে আমরা দেখব। সত্যর প্রতিজ্ঞা, আর সে রাগের ঠাকুর থাকবে না। তাই হেসে মাথার কাপড়টা একটু টেনে গলাটা একটু খাটো করে বলে, তাহলে তো হয়েই গেল ঠাকুরঝি, স্বয়ং বাড়ির কর্তা যখন ভার নিলেন। সদুর সামনে দুজনে মুখোমুখি কথা বলা শোভা পায় না, অতএব সদু মাধ্যম। নবকুমার বলে, হাসি তামাশার কথা নয় সদুদি, ছেলের বিয়ে আমি শীঘ্রই দেব। বিয়ের বয়স হওয়া কি, বিয়ের বয়স গড়িয়ে গেল। আর সদুদি, জিজ্ঞেস করো তোমাদের বউকে, ছেলেরা যে বুড়ো হাতি হয়েও এখনো 1 পয়সা ঘরে আনছে না, সে কি ছেলেদের দোষ? ওদের গর্ভধারিণী দিয়েছে ওদের চাকরি করতে। আমি হতভাগা যতবার চাকরির সন্ধান এনে দিয়েছি ততবারই অগ্রাহ্য করে ঠেলে দিয়েছে। তোমাদের বউয়ের ছেলেরা জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার হবে গো। শুধু আপোষের সুরে বলে, তা হবে না কেন রে নবু? ভাগ্যে থাকলে ঠিকই হবে। ওসব মানুষের ছেলেরা হয় বই, আর কিছু আকাশ থেকে পড়ে না তারা। কিন্তু তার জন্য বিয়ের বাধা কি? আমি ঘটকি ঠাকুরুনকে বলছি, তাহলে বউ? সত্য নির্লিপ্ত স্বরে বলে, তোমার ওপর আর আমি কি কথা বলবো ঠাকুরঝি? আহা, তুই মা, তুই বলবি না? সত্য মুখ তুলে বলে, আমার কথাটাই যদি জিজ্ঞেস করছো ঠাকুরঝি, আমার ইচ্ছে ছিল 5টা হয়ে গেলে। এবার ঘটকি খনখনিয়ে ওঠে, ও মা, তা তোমার বেটার বউ এসে কি বেটার বই কাগজ ছিঁড়ে দেবে? যেমন তেমন ঘর নিয়ে কাজ আমি করি না। এরা হলো ঘাটালের মুখুজ্জে গোষ্ঠী। কত বড় বনেদি ঘর, চন্দর সূর্যি এদের ঘরের ঝি বউয়ের মুখ দেখতে পায় না। এ হচ্ছে 2 জ্ঞাতি বোন, চন্দর সূর্যি মুখ দেখতে পায় না? সত্য একটু হেসে ফেলে বলে, ঠাকুরঝি, ঘটক ঠাকুরুনকে বলো ওদের মেয়েদের জন্যে আরো মস্ত বনেদি ঘরের পাত্তর পাবেন। আমরা ওদের যোগ্যী নই। চন্দর সূর্যির মুখ দেখেছে এমন মেয়েই আমার প্রার্থনা। ভাই বোন দুজনেই একসঙ্গে চমকে উঠে বলে, তার মানে? মানে তবে স্পষ্ট করেই বলি, একটু লেখাপড়া জানা মেয়ে আনার ইচ্ছে। স্কুলে পড়ে এমন মেয়ের সন্ধান যদি থাকে। কি কি বললে? নবকুমার ঠিকরে উঠে বলে, শুধু মেয়েকে বিদ্যাবতী করে সাধ মিটছে না, আবার বউ আনতে হবে তাই? কেন, বউ এসে তোমার ছেলের পড়া বলে দেবে? ঘটক ঠাকুরুন একটু টেপা হাসি হেসে বলেন, আহা, সে তো দেবেই গো। পরিবারের কাছে পড়া মুখস্থ না করে আজকের বাজারে কোন পুরুষটার মানুষ গতরাচ্ছে? একালে পরিবারই মাস্টার, সেই মাস্টারের শিক্ষেই শিরোধার্য। তবে আমার হাতে তেমন মাস্টার মেয়ের সন্ধান নেই। এ হলো একেবারে নবাবী আমলের বনেদি বংশ। এদের শিক্ষে দীক্ষেই আলাদা। তাহলে আর কি করা? উঠি দিদি। ঘটকির সঙ্গে সঙ্গে সদুও বিদায় নেয়। কারণ যদিও একটা গলিপথ পার হওয়া নিয়ে কথা, তবু সন্ধ্যের পর একা যাওয়া চলে না। আবার তবে নবুকে কি ছেলেদের পৌঁছতে যেতে হয়? থাক। ওরা চলে যেতে নবকুমার ফেটে পড়ে, বাড়িটাকে কি বানাতে চাও তুমি? বিদ্যের বৃন্দাবন? ছেলেদের এত বিদ্যেই হবে না, আবার বউয়েরও চাই। সত্য আসতে বলে,
চেঁচামেচিতে কাজ কি? ওরা ঘরে পড়া করছে, গলা তো তোমার দোতলার কোঠায় গিয়ে পৌঁছচ্ছে। তবে এই কথাটাই বলি, আমার মতামত, ইচ্ছে বাসনার কথা যদি শুধু তো বলবো, কানা অন্ধ বউ আমার ইচ্ছে নয়। কানা অন্ধ? নবকুমার আকাশ থেকে পড়ে। সত্য দৃঢ়স্বরে উত্তর দেয়, তা বই আর কি, ক অক্ষর যে না চিনল সে অন্ধেরই সামিল, চোখ থাকতে অন্ধ। সত্যর এই রায় দেওয়ার পর খুব একটা ঝড় ওঠে বাড়িতে, রাগের সঙ্গে হাসিরও। সত্যর ওই অন্ধ কথাটার ব্যাখ্যাটা সবাইকে ডেকে ডেকে শোনায় নবকুমার এবং নিতাই ও নিতাইয়ের বউ মুখুজ্জে মশাই। তার জিয়ে ওঠা ছোট গিন্নি, তার বড় মেয়ে, সবাই এই নতুন ব্যাখ্যার রসে মশগুল হয়ে হাসি তামাশা করে। শুধু সদুই হঠাৎ স্তব্ধ হয়ে যায়, আর এক সময় নিঃশ্বাস ফেলে বলে, কথাটা বউ মিথ্যে বলেনি নবু, চোখ থাকতেই অন্ধ। এই তোর সদুদেরই যদি একখানা পত্তর লেখবার জ্ঞান থাকতো, তাহলে হয়তো সারা জীবনটা তার এমন বরবাদ হয়ে যেত না। অতঃপর সদুই আশ্বাস দেয়, কলকাতা শহরে স্কুল পাঠশালায় পড়া মেয়ে পাওয়া অসম্ভব হবে না মনে হয়। বলে, আমি অন্য ঘটকই ধরছি, অর্থাৎ ভাইপোর বিবাহ তরণীর হাল সে এবার ধরবেই। দেখছে কাণ্ডারি বিহনে নৌকা বানচাল। তুড়ুর কানেও অবশ্য এ আশ্বাস ঢোকে এবং অবশ্যই সে আশার স্বপ্ন দেখতে থাকে, কারণ তার সহপাঠীদের সকলেরই বিয়ে হয়ে গেছে, দু একজন তো ছেলের বাপ হয়ে বসে আছে। তার বিয়ের কথা উঠছে না কেন, এ কথা সে ভেবেছে মাঝে মাঝে। তবে খোকা এক অসম সাহসিক কথা বলে বসেছে। বলেছে অবশ্য পিসির কাছে, দাদার হচ্ছে হোক, আমায় নিয়ে টানাটানি করো না বাবা, আমি ওসবের মধ্যে নেই। নেই? তুই তবে সন্ন্যাসী হবি নাকি? ঝঙ্কার দিয়ে বলেছিল সদু। খোকা সহাস্যে বলেছিল, কি যে হব তা জানি না, সাপও হতে পারি, ব্যাঙও হতে পারি, তবে গলায় গন্ধমাদন নিয়ে যে কিছুই হওয়া যায় না এটা দেখে দেখে শিখছি। এত তুই দেখলি কোথায়, রাত দিন তো বই মুখে পড়ে থাকিস। ওর মধ্যে থেকেই সব দেখছি। শুধু অবশ্য এ কথা গ্রাহ্য করে না। শুধু ভেবে নেয় একসঙ্গে তাড়াহুড়োর দরকার নেই, দুটো তো মাত্র ছেলে, দুবারই ঘটা হবে। দাদার বিয়েটা হোক, রাঙা টুকটুকে বউ আসুক, দেখব কেমন সন্ন্যাসী হবার সাধ বজায় থাকে। অতএব সেই রাঙা টুকটুকের সাধনাই করতে থাকে সদু। তবে ছেলের বয়স গড়িয়ে গেছে, সেটে 23 বছরেরটি হয়েছে। ও ছেলের যোগ্যী মেয়ে নিতে হলে কোন না 12। অত বড় ধাড়ি মেয়ে সুন্দর পাওয়া শক্ত। সুন্দর মেয়ে কি পড়ে থাকে? তবু চেষ্টা করতে থাকে সদু। তা চেষ্টায় বাঘের দুধ মেলে, সাধনায় ভগবান মেলে। 5টা দেখতে দেখতে তুড়ুর বউ মিলল। 12 বছর বয়স, দেখতে ভালো, আবার লিখতে পড়তেও জানে। মেমের স্কুলে পড়েছে 3 বছর। এরপর আর সত্য আপত্তি করবে কোন পদ দিয়ে? না, সত্য আপত্তি করল না। সত্য তার বড় ছেলের মন বুঝেছে, কিন্তু আপত্তি এলো অন্য দিক থেকে। আপত্তি করলেন এলোকেশী।
বড় ছেলের বিয়ে ভিটে থেকেই হওয়া উচিত, এ কথা সবাই জানে। সেই সব ব্যবস্থা করতে দিন 10 ছুটি নিয়ে নবকুমার দেশের বাড়িতে গেল। সঙ্গে নিয়ে গেল সুবর্ণকে। সুবর্ণই বায়না ধরল ওর গরমের ছুটি পড়েছে। সত্যর ইচ্ছে হচ্ছিল না এতদিন মেয়েটা কাজ ছাড়া হয়। তাছাড়া ছুটির মধ্যে পড়া তো তাহলে গাছে উঠল। এই 10 দিন এমনি কাটাবে, তারপরই ভাইয়ের বিয়ে। তবু না করাও শক্ত। নবকুমার হয়তো বলে বসবে, হিংসে করে তুমি ওকে একবারও ঠাকুমার কাছে যেতে দাও না। কাজেই হেসে মেয়েকে বলল, যা তবে গাছের আম খেয়ে খেয়ে মোটা হয়ে আয়। দাদার বিয়ে খাটতে হবে, মনে রাখিস। নবকুমার বলে, দেখো তোমার মেয়ের ওই ঘাগরা টাগরাগুলো দিও না, ও থাক। কাপড় চোপড় যা আছে তাই দাও সঙ্গে। সত্য বুঝল পরামর্শটা সমীচীন। নাতনির পরনে ঘাগরা দেখলে এ লোকেশই রসাতল করবেন। অতএব মায়ের দরুন একখানি পুরনো নীলাম্বর জামদানি পরে আর নিজের শাড়ির সম্বলগুলো নিয়ে মহোৎসাহে বাপের সঙ্গে রওনা দিল সুবর্ণ। আর সেটাই বোধ করি কাল হলো। ভিটে পা দিতে না দিতেই ঘটল বিপত্তি। এলোকেশি সেই শাড়ি জড়ানো নাতনি দেখে হৈ হৈ করে বলে উঠলেন, বেটার বেদ তো তোড়জোড় করছিস নবা। বলি, এত বড় ধিঙ্গি ধাড়ি মেয়ে ঘরে পুষে কেউ বেটার বে দেয়? আরেকটি মহিলা সভা উজ্জ্বল করে বসেছিলেন। তাকে চিনি চিনি করেও চিনতে পারে না নবকুমার। তিনিও বলে ওঠেন, কি ঘেন্নার কথা! এত বড় মেয়ে নবুর! ও মা, আর নবু ছেলের বিয়ের ভাবনা ভাবছে। এলোকেশি অতঃপর তার ছেলের বউয়ের যথেচ্ছাচার এবং ছেলের ভেড়ুয়া অবস্থা নিয়ে তীব্র আলোচনা করে বলেন, আমি এই তোকে বলে রাখছি মুক্ত, ওই বউয়ের বুদ্ধির দোষেই এ বংশের 14 পুরুষ নরকস্থ হবে। নবকুমার মৃদু কণ্ঠে বোঝাতে চেষ্টা করে, মেয়েটার বয়স আর কত, 8 বই তো নয়। গড়নটা ওর মার মতো বাড়ন্ত বলেই ছেলেরই বরং বয়স গড়িয়ে গেছে। 2 মহিলার প্রবল কণ্ঠ প্রতাপে সে কথা দাঁড়ায় না। ওরা বলেন, ওই মেয়ে 8, কেউ তো আর ঘাসের বিচি খায় না। আশ্চর্যের কথা, এলোকেশীয় নাতনির জন্মকাল বিস্তৃত হন, আর নাতির বয়স 23 হলো। সে কথা মানতে চান না। কিছুক্ষণের পর নবকুমার টের পায় মহিলাটি নবকুমারের সইমার কন্যা মুক্তকেশী। দিন কয়েকের জন্যে তিনি তার সইমার কাছে এসে অবস্থান করছেন। বেচারি সুবর্ণ ভেবেছিল এসেই পেয়ারা গাছে উঠবে, পুকুরে ছুটবে, পাড়া বেড়াবে, ফুল তুলবে। সে জায়গায় কিনা এই সব আলোচনা। থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে বেচারা। এলোকেশী অবশেষে রায় দেন, ছেলের বেদিচ্ছ দাও, তোড়জোড় করে মেয়ের পাত্তর খোঁজো, যাতে এক যজ্ঞিতে কাজ হয়। 5 জনে না ধিঙ্গি আইবুড়ো মেয়ে দেখে 5 কথা বলতে পারে। মুক্তকেশী মহোৎসাহে বলেন, এ মেয়ের পাত্তরের অভাব হবে না সইমা। রূপের ডালি মেয়ে, আজ বললে কাল হবে, আমি দেখছি। কিন্তু ঠিক এইখানে হঠাৎ এক বজ্রপাত হয়। সুবর্ণ ঝট করে বলে ওঠে, ইস, এক্ষুনি বিয়ে হলেই হলো। মা তাহলে বাবাকে মেরে ফেলবে না? আমি বলে, এখন নতুন ক্লাসে। কথা শেষ হলো না। তীব্র তীক্ষ্ণ একটা আর্তনাদ যেন ঝড়ের বেগ নিয়ে আছড়ে পড়ল সুবর্ণর ওপর।
কি বললি, কি বললি? মা বাবাকে মেরে ফেলবে? ওরে নবা, এ কথা শোনার আগে আমার কেন মরণ হলো না রে? ওরে, স্কুলে পড়িয়ে এই বিদ্যে করছিস তোর মেয়ের? অমুক্ত, এক ঘটি জল এনে আমার মাথায় থাবড়া, নইলে বেম্য তেলও ফেটে মরে যাব। কোন কামরূপ কামিক্ষের ডাইনির হাতে আমার একটা মাত্র সন্তানকে সঁপে দিয়ে বসে আছি, তুই দেখ মুক্ত। মার এই আক্ষেপোক্তিতে দিশেহারা নবকুমার হঠাৎ আর কিছু না পেয়ে মেয়েটার গালে ঠাস করে চড় বসিয়ে দেয়।